আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুধে আলতা আদলে গা বেয়ে গড়িয়ে পড়া পানির দাগগুলো মুক্তোর ন্যায় চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্রে নৈসর্গিক পুলক নিরূপণ হচ্ছে। উদ্বিগ্ন অদল মুহূর্তেই বদলে গেছে মনোমুগ্ধতায়। আবিরের অন্তরের মর্মভেদী প্রদাহে প্রতিনিয়ত বিধ্বস্ত হওয়া অবসন্ন দৃষ্টতায় মুহূর্তে স্তম্ভিত ফিরল। আবিরের অচঞ্চল চাহনি ছোট মেঘের বুকের ভেতর আবদ্ধ হৃৎপিণ্ডটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মেঘের পিঠ থেকে হাত সরিয়ে আবির অতীব আত্মতায় মেঘের দু চোখ মুছে দিয়েছে। মেঘ তখনও ছোট্ট হাতের সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে। আবির গালের পানি মুছে দু হাতের মেঘের দুগালে হাত রেখে নিরেট দৃষ্টিতে তাকিয়ে পূর্বের ন্যায় আবারও জিজ্ঞেস করল, ম্যাম, আমাকে কি 5টা মাস সময় দেওয়া যাবে? আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনা মাত্র মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু কাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুলের সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, মাস বাদ দিলাম, মাত্র 150 দিন হলেই চলবে। ঘুম ভাঙলেই 139 দিন চলবে। মেঘের মুক্ত চাহনিতে আবারও বিষাদ নেমেছে। বুকের ভেতর তীব্র অভিমান জমেছে। অভিমানী মুখখানা না দেখে আবিরের বুকে যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে। গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল, সেই সব কিছু মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। আবির নিজেকে নিরুদ্ধ করতে আকাশের পানে তাকিয়ে দু চোখ বন্ধ করে সঙ্গপনে দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ অনুভব করলো আবিরের পিঠ থেকে মেঘের দুহাত সরে গেছে। আবির তৎক্ষণাৎ চোখ মিলল। ততক্ষণে মেঘের শরীর হেলে পড়েছে। আবির তড়িৎ বেগে মেঘকে দুহাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে। আবির অনর্গল ডাকছে, কিন্তু মেঘের হুঁশ নেই। মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসিয়ে দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে আর অবিরত ডেকে যাচ্ছে। সকাল থেকে করা একের পর এক অনিয়ম, মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষিপ্রতায় নিজেকে প্রহত করার তীব্র প্রচেষ্টা, বুকের ভেতর কষ্ট চেপে রাখার উদ্যম, তার সঙ্গে অনাবশ্যক কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে। মিনিট 10 মতো মেঘ পিট করে চোখ মেলল। আবির ছাদের ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকেই যাচ্ছে। আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। মনের অন্তরালে চলেছে একের পর এক প্রশ্নের ছুটোছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। আবির আকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে। চিবুক নামিয়ে আস্তে করে বলল, আমার মাথা কেমন করছে। আবির শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত পাগলামি কেন করিস? তুই কি জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে? কষ্ট হয়, তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল হবি কবে? আবিরের আদর মাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভর করেছে। মুখটা আগের থেকেও বেশি চুপসে গেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুতক কুণ্ঠিত হব, নিজেকে প্রতিহত করে নিজেই আশাহত হব। আবির মলিন হেসে বলল, আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে, তাই না? মেঘ না চাইতেও ক্ষীণ হাসল, তবে হাসিটা পূর্বের ন্যায় প্রাণহীন। আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, আমি যদি যাওয়ার পর শুনি কোনোভাবে যে তুই স্ব ইচ্ছায় নিজেকে নিজে আহত করেছিস, তাহলে এই আবিরকে আর পাবি না। চুপচাপ রুমে যা। মেঘ নিরাশ হয়ে বলল, আমি রুমে যাব না। আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারে ধুলো ছেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ কণ্ঠে বলল, চাঁদটা খুব সুন্দর, তাই না? আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেঘি স্বরে বলল, তোর থেকে বেশি না। মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, যে অনলের উত্তাপে সদাই ঝলসে যাচ্ছি, সেই অনলে ঘি নাই বা দিলেন। আমি উন্মাদ হতে পারি, তবে বিবশ নয়। আবির মেঘের পাশে সোফায় বসে
নিজের হাঁটুতে দু হাতের ভর ফেলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলে উঠল, এজন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম ওখানে পৌঁছে ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আপনি আমায় না চিনিয়ে চলে যেতে পারতেন হয়তো। মেঘ দু হাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপোক্ত বাইসেফে মাথা এলিয়ে মিনমিন করে বলল, আপনি বড্ড নিষ্ঠুর। আবির আর চোখে চেয়ে বলল, তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন? রুমে চলে যা। মেঘ অনুষ্ণ কণ্ঠে জবাব দিল, নিষ্ঠুর মানুষের নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছে, আমি এখন কি করব? আবির মোলায়েম কণ্ঠে বলল, নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি। আবির একটু থেমে আবারও বলল, শুন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দিস। তোর জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে, বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সবই করতে পারিস। যদি ঘুরতে ইচ্ছে করে তানভীরকে বললেই নিয়ে যাবে। মন খারাপ লাগলে ফুপ্পির সাথে দেখা করে আসিস। সব থেকে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছা করে তাহলে নির্দ্বিধায় কল দিস, হোক রাত 2টা কিংবা দুপুর 12টা। তোর যখন ইচ্ছা হবে ঠিক তখনই কল দিবি, যা ইচ্ছে তাই বলবি, কোনো সমস্যা নেই। যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয়, তার সঙ্গে সঙ্গেই আমায় কল দিবি। সবসময় মনে রাখবি, কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। মেঘ নিশ্চুপ বসে আছে। আবির গলা খাকারিতে আস্তে করে বলল, সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টাও করবি না। যদি নিজেকে কষ্ট দিস তবে আমি আবির তোকে চিনি না, মাইন্ড ইট। মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে। প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সায় দিল, আজ শরীরটা সায় দিচ্ছে না। সারাদিন উদ্দামতা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে, মাথা অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দেখছে, নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না। এবার মাথা চেপে ধরেছে, একবার আকাশের পানে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত স্বরে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ মাথা নেড়ে বলল, হ্যাঁ। ঘুমালো হয়তো ঠিক হয়ে যাবে, চল তোকে রুমে দিয়ে আসি। মেঘ শক্ত করে বলে উঠল, আমি রুমে যাব না, এখানেই থাকবো। আবির নড়ে চড়ে পায়ের উপর পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উড়তে শুইয়ে দিয়েছে। আকস্মিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে, বুকের ভেতরে টালমাটাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আচমকা আবিরের সংস্পর্শে মেঘের নাজেহাল করে তুলেছে মেঘকে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে। মেঘের বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখই খুলতে পারছে না, সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য ওঠার চেষ্টাও করতে পারছে না। আবিরের এক হাত মেঘের চুলে, খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ভেতরে ভেতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করছে, আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে। আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘের শরীর সোফার মাঝ বরাবর এনে উষ্ণ স্বরে বলল, কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো, তারপর কান্নাকাটি করবি না বলে দিলাম। আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, সেই সঙ্গে ভারী কণ্ঠের হুমকিতে মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গেছে, চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বুঝাচ্ছে। আবিরের বিস্তর আলাপচারিতার পর মেঘ ধীরে ধীরে চোখ মেলল। উজ্জ্বল আলোতে আবিরের মায়াময় মুখখানায় তাকিয়ে মনে মনে আড়ালো, এত কথা বলতে পারছেন, অথচ একবারের জন্য কি ভালোবাসি শব্দটা বলা যায় না? সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না? আবির শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি ভাবছেন? মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে বলল, কিছু না। মেঘ অসীম আকাশে জলজল করা চাঁদের পানে চেয়ে আছে,
আর আবিরের নিঃশব্দ দৃষ্টি তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে। আবিরের বুকের বাঁ পাশে যেই চাঁদের অবস্থান, সেই চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে। আবির না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ আর মায়া নিজেকে জহির করতে বাধ্য হয়েছে। বিষামাল দশার কত সময় পেরিয়েছে সেদিকে কারোই হুঁশ নেই। আবিরের আওতায় একসময় মেঘ আবিরের কোলে শুয়েই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আবির তখনও মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত মুখখানা দেখছে। প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল, খুব মিস করবো তোকে। আবির উঠে যেতে নিলে মেঘ ঘুমের ঘরেই আবির টি শার্ট খামচে ধরেছে। আবির উঠতে চেয়েও থমকে গেছে। এই হাত ছাড়িয়ে চলে যাওয়ার আবিরের পক্ষে অসম্ভব, তাই চুপচাপ মেঘের পাশে বসে পড়েছে। সকাল হয়ে গেছে। মেঘ আধ ঘুমে থেকেই আশেপাশে তাকিয়ে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলো। তৎক্ষণাৎ ঘড়ির কাঁটা টিকটিক করে উঠল। মেঘ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘন্টার কাঁটা ঠিক 11টায়। মেঘ এক লাফে শোয়া থেকে উঠে আঁকবাজ না ভেবেই বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে, তবুও মেঘ থামছে না। রুম থেকে বেরিয়ে বেলকনি পেরিয়ে আবিরের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। রুমের দরজা আটকানো, দরজার বাইরে জলজল করছে একটা সিলভার রঙের তালা। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পেছাতে শুরু করলো। দু চোখ ছলছল করছে, সদ্য ঘুম ভাঙায় ঠিক মতো তাকাতে পারছে না। আচমকা আবার ছুটতে শুরু করলো। ভাবে না যেন তানভীর মিম সহ নিজের প্রতিটা রুমে আবিরকে খুঁজছে। এমনকি বাড়ির মেইন গেট পর্যন্ত ছুটে গেছে। বাসার তেমন কোনো মানুষই নেই। মিম আদি স্কুলে, তানভীর নিজের কাছে ব্যস্ত, মুজাম্মেল খানরা অফিসে, হালিমা খান আর মালিহা খান ডাক্তারের কাছে গেছেন, আকলিমা খান নিজের রুমে ঘুমাচ্ছে। মেঘ মেন গেট থেকে এক দৌড়ে ছাদে গেল। ছাদে গিয়ে সোফার কাছে গিয়ে থামলো। গত রাতে যে সোফায় আবিরের কোলে মাথা রেখে শুয়েছিল, সেই সোফার সামনে ফ্লোরে বসে হাওয়া করে কান্না শুরু করেছে। সূর্যের প্রখর আলো মাথার উপরে চলে এসেছে। গতকালের রেশটাই ঠিক মতো কাটেনি, তার মধ্যে আজও তাই করছে। মেঘকে থামানোর জন্য আবির, তানভীর, মিম কেউই আজ উপস্থিত নেই। মেঘ চিৎকার করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা। তারপর চুল ছাড়িয়ে বসে আছে। ঘন্টা দুয়েক পর মেঘ আবারও দৌড়ে রুমে গেছে। রুমে ঢুকতেই চোখে পড়ে টেবিলের উপরে একটা চিরকুটে ছোট্ট করে লেখা, ভোরের স্বপ্নের মতোই সত্যি হয়ে ফিরবো কোন এক অবসন্ন অপরাহ্নে, অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্প্যারো। ওয়ার্ডরোব থেকে আবিরের সেই সাদা শার্টটা বের করে চিরকুট হাতে ধপ করে ফ্লোরে বসে দু হাতে শার্ট জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। গত রাতে আবিরের এত করে বুঝানো সব কথা ভুলে গগন কাঁপিয়ে কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। 2টার দিকে তানভীর বাসায় আসছে। কাকিয়াকে জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে। দরজায় ডাকতেই মেঘ আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখ মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিল। তানভীর রুকুজকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, মাত্র উঠছিস? হ্যাঁ, ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। মেঘ হাত মুখ ধুয়ে আসতেই তানভীর ভাতের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। খিদে নেই, পরে খাবো। তানভীর চোখ গোল গোল করে তাকাতেই মেঘ চিবুক নামিয়ে ফেলেছে। তানভীর শক্ত গলায় আবারও বলল, তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি। দেখি হাকট। খাওয়ানো শেষে যাওয়ার সময় মেঘ উত্তীর্ণ কণ্ঠে শুধালো, আবির ভাই কখন গেছেন? সকালে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। তানভীর চলে গেছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচ থেকে আবিরের শার্ট বের করে আবারও কান্না শুরু করেছে। মিম স্কুল থেকে ফিরে মেঘকে দেখতে আসছে। মেঘ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচন্ড মাথা ব্যথায় মেঘের চেহারাটা খুটখুটে অন্ধকার হয়ে গেছে। চোখ মেলে ঠিক মতো তাকাতেও পারছে না। মেঘকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করলো। সেই 11টা থেকে চলছে মেঘের নিরবধি কান্না। কখনো বেশি বা কখনো কম। ঘড়ির কাঁটা থমকে আছে। সূর্যাস্তের পর
কিছু অনুভূতিহীন শব্দ এখনো বুকের ভেতর চাপা পড়ে আছে, যারা কান্নার রূপে প্রতিনিয়ত ঘুরে বেরিয়ে আসছে। বেলকনির দেওয়ালে পিঠ ঠেকিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। দূর আকাশের পানে দু চোখে রক্তাভ হয়ে আছে। শরীরের ভিতর ধীরে ধীরে বাসা বাঁধছে এক অজ্ঞাত অতুষ্টি। গতকাল থেকে আজ অব্দি যে ঝড়ে মেঘের মনের উপর দিয়ে চলেছে তার কোনো অন্ত নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আবির ঠিকঠাক মতো পৌঁছে মেসেজ করে জানিয়েছে গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি। সকালের দিকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু বাসার কেউ কল রিসিভ করছে না, এমনকি তানভীরও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই আবিরের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভিতর অজানা ভয় কাজ করছে। আগ পাঁচ না ভেবেই কল দিল আলী আহমেদ খানের নাম্বারে। আলী আহমেদ খান কল রিসিভ করে শান্তস্বরে জিজ্ঞাসা করলো, কখন পৌঁছালে? সবকিছু ঠিকঠাক আছে? তুমি সুস্থ আছো? রাতে আসছি, জি আলহামদুলিল্লাহ। কিন্তু বাসায় কেউ আমার কল রিসিভ করছে না কেন? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে? কোথায় গেছে সবাই? হাসপাতালে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেন, কার কি হয়েছে? আলী আহমেদ খান উদাস ভঙ্গিতে বললেন, গতকাল রাত থেকে মেঘমামুনির জ্বর, মাথা ব্যথা, এক পর্যায়ে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে, তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। বাসার সবাই এখন ওখানেই। অভিসংখ্যায় আবিরের আখি যুগল রক্তাভ হয়ে গেছে। উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তেই রুদ্রমূর্তি ধারণ করেছে। বুকের ভিতর অবস্থিত হৃৎপিণ্ডটা ভয়ঙ্কর রকমের কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবিরের রক্ষীপট ভিজে আসছে। আলী আহমেদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে আসছি ঘুমাচ্ছে, তুমি বরং তানভীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। আগেও বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু তানভীর কল রিসিভ করেনি। ভিতরের ক্রোধ আবিরের তামাটে চেহারা স্পষ্ট ভেসে আসছে। তিনবারের মাথায় তানভীর কল রিসিভ করলো। তানভীর কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোরা তুই ভাই বোন কি শুরু করেছিস? আবিরের রাগান্বিত কণ্ঠ শুনেই তানভীরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। টুকিয়ে ভীতু স্বরে বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বলে উঠল, কিসে ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর মতো সময় নেই তোর? এত ব্যস্ততা তোর? তানভীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলেছে? আবির ক্রোধে ফুঁসে উঠল, বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতেই চাইছিলি না? তানভীর আমতা আমতা করে বলতে শুরু করলো, বিষয়টা এমন না, তুমি এতটা জার্নি করে গেলে ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু চিন্তা করতে, সেজন্য বলিনি। আবির গম্ভীর স্বরে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাখা দুশ্চিন্তার বিষয়। খুব ভালো বলেছিস। তানভীর খুব শান্ত গলায় বলল, ভাইয়া তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। কোনো শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে, মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটি করে এমনটা হয়েছে। ডাক্তার বলেছে সিরিয়াস কিছু না, তবে। আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি? ডাক্তার আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে বড় রোগের সম্ভাবনা আছে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে রাজবাড়ি কণ্ঠে বলল, তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথায় কি প্রতিদান দিল? আসার আগে তোকে 100 বার বলেছি ওকে একা ছাড়িস না, ছাড়িস না, তারপরে তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচুর মতো তোরাও প্রমাণ দিলি আমি মানুষটা অপরিচিত। আর আমার ব্যবসাগুলো বড্ড ঠুনকো। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানব মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই, সেখানে কথা বলার শোভা আমায় পায় না। ভালো থাকিস, আর তোর বোনকে যত্নে রাখিস। আল্লাহ হাফেজ। এক আকাশ সম অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানভীর কিছু বলার লাগেই আবির কল কেটেছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখনো অনেকটাই খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্য তানভীর ইচ্ছাকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। আবির আর মেঘ তানভীর দুজনকেই ভুল বুঝে কল কেটে দিয়েছে।
মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসায় কোনো বিষয়ে বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলা আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা, এগুলো হরহামেশাই হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবির কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বরাবরই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সে আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে, কিন্তু মেঘের অপরিমেয় আত্মতায় আর অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে আজ এই দিনটার মুখোমুখি হতে হয়েছে। তারপরে রুমে এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুষ্ণ দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদরে চেয়ে আছে। হালিমা খান মেঘের মাথায় অনবরত জল পড়তে দিচ্ছেন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিহা খান হাতে পায়ে মালিশ করে দিচ্ছেন। মোজাম্মেল খান কাছেই একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানভীর মেঘের দিকে তাকিয়ে মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাজির আড়ালে কষ্ট লুকাতে দেখছি। এ অবস্থায় আমি তাকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম? মুখের উপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগে। আমি তো সর্বস্ব চেষ্টা করেছি, কিন্তু তবু ঠিক রাখতে পারিনি। আমি সত্যিই দুঃখিত ভাইয়া। তানভীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে, বিস্তারিত সব ঘটনা বলছে, কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্তস্বরে জিজ্ঞেস করলো, আবিরের সাথে কথা হয়েছে? ও কি ঠিকমতো পৌঁছেছে? তানভীর মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছ? তানভীর ভারী কণ্ঠে জবাব দিল, আমি জানাইনি, তবে বড় আব্বু জানিয়েছে। মোজাম্মেল খান কপাল কুটে গম্ভীর স্বরে বললেন, ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর? শুধু শুধু দুশ্চিন্তা করবে। আব্বুর চিন্তা ভাবনার সাথে তানভীরের চিন্তা ভাবনা মিলে গেছে দেখে তানভীর মাথা নিচু রেখে নিঃশব্দে হাসল। এক সায়ান্নে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বিষণ্ণ চিত্তে দূরের একটা ল্যাম্পপোস্টের ক্ষুদ্র পরিসরে আলোর পানে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এক সেকেন্ডের জন্য পলক ফেরাতেও বেলাম মালুম ভুলে গেছে। 5 দিনের প্রখর অসুস্থতা অবসহন করে আজ মেঘের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে, তবে মনের অবস্থা এখনো দুর্বিষহ। এই 5 দিনের জ্বরের ঘোরে দুনিয়াবি কোনো হদিশ ছিল না। আজ সন্ধ্যার আগে আগে বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়িয়েছে। গত 5 দিনে না দেখেছে সূর্যোদয় আর না সূর্যাস্ত। আবির বাড়িতে নেই 6 দিন হলো। এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শোনেনি। দীর্ঘ সময়ের ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে চলে গেল। টেবিলের উপরের ফোন বন্ধ হয়ে পড়ে আছে। মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে। কিছুক্ষণ পরেই হালিমা খান রুমে আসছেন। খানিকক্ষণ বাদে মোজাম্মেল খানও মেয়ের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে আসছে। মেঘ মোটামুটি সুস্থ হয়েছে। এটা শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে। সবার দৃষ্টি এক মেঘেতে স্থির হয়ে আছে। ইদানিং তানভীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। মোজাম্মেল খান আহ্লাদী কণ্ঠে মেঘে একের পর এক খাবার সাজছেন। আলী আহমেদ খান টুকিটাকি কথা বলছেন। ওনাদের সঙ্গে মালিহা খানও এটা সেটা বলছেন। হালিমা খান মেঘের মাথার পাশে বসে চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তানভীর দরজার পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিনে আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর সহ রাকিব, রাসেল, লিমনরা সবাই যতটা সম্ভব চেষ্টা করেছে, কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টে বেরিয়ে চলেছে। তাদের একের পর এক আহ্লাদী কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো রাজ্যের কথার ভিড়ে কারো মুখ একবারের জন্য আবিরের নামটা উঠল না। মেঘ সবাইকে এক নজরে দেখে মলিন হেসে মনে মনে আড়ালো, ওরা এমন কেমন বুঝে না, ওরা আসল কারণ খোঁজে না। মেঘের 2 চোখ ছলছল করছে। চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু কানের লতি পেরিয়ে গেছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কাঁদছিস কেন? মেঘ 2 আঙুলের চোখের পাশের পানির দাগ মুছে একগাল হেসে বলল, কই, কাঁদছি না তো। সবাই সবার মতো চলে গেছে। হালিমা খান মেঘের পাশে বসে আছেন। তানভীর একটুর পর পর এসে দেখে যাচ্ছে। চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করলো। হালিমা খান তখনও মেঘের পাশেই বসা। মেঘ একে একে কল লিস্ট, সোশ্যাল মিডিয়া সব চেক করলো, কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই। এমনকি আবির কোথাও সক্রিয়ও নেই। এক রাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল।
অথচ রেখেছে একরাশ হতাশা নিয়ে। বুকের ভেতর ছোটাছুটি করা অদৃশ্য অনুভূতিরা প্রতিনিয়ত কোমল হৃদয়ে তার ন্যায় আঘাত করছে, তীরের ন্যায় আঘাত করছে। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে মেঘ মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে। 5 মিনিট পরেই মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে আসছেন। ফোনটা হালিমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আবিরের সাথে কথা বলো। হালিমা খান ফোন কানে নিতেই ওপাশ থেকে আবিরের কণ্ঠস্বর কানে বাজলো, আসসালামু আলাইকুম। আবিরের কণ্ঠ শোনা মাত্র মেঘের চোখ মেলে আম্মুর দিকে তাকালো। হালিমা খান শীতল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো, 5 দিন পর আজকে মেঘের একটু হুঁশ আসছে। এই মেঘকে নিয়ে আর কি করব না করব কিছু বুঝতে পারছি না। তোর কি অবস্থা? তোকে কল দিলে তো পাওয়াই যায় না। ওখানে গিয়ে আমাদের কথা মনেই পড়ে না নাকি? আবির মৃদুস্বরে বলল, সবকিছু বোঝাতে একটু সময় লাগছে। মেঘের ভেজা চোখে নীরের দৃষ্টি দেখে হালিমা খান মোলায়েম কণ্ঠে বললেন, মেঘের সাথে কথা বলবি? ফোন দিব ওকে? আবির ভারী কণ্ঠে বলল, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি, আল্লাহ হাফেজ। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, মেঘকে খাইয়ে দাও, ওষুধ খাওয়াতে হবে তো। হালিমা খান খাবার আনতে গিয়েছেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। একবার দুবার নয়, টানা 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি। আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনোই মিস হয় না, অথচ আজই তার ব্যতিক্রম ঘটেছে। মেঘের বুকের ভিতরে অজানাটা ভয় হানা দিয়েছে। একটু পরেই বন্যা কল দিল। বন্যার সাথে 2-3 মিনিট কথা বলেছে। তার মধ্যেও হালিমা খান খাবার নিয়ে চলে আসছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে কল দিয়েছে? বন্যা। ও, মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তোর অবস্থা খারাপ ছিল, তাই হয়তো বুঝতেই পারিসনি। মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, বন্যা হাসপাতালে গেছিল? হ্যাঁ, মেঘ আস্তে করে বলল। ও। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু আবির মেসেজ কল কিছুই রেসপন্স করনি। বনা ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়ে মেঘকে দেখার জন্য বাসায় আসছে। মূলত তামিম মিষ্টিরা সবাই আসার কথা ছিল, কিন্তু তানভীরের ভয়ে ওরা আর আসতে সাহস পায়নি। বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে। আজ তানভীরের আগে থেকেই বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখেই সোফা থেকে উঠে গেল। বন্যা শান্তস্বরে সালাম দিল, জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? তানভীর সালামের উত্তর দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বন্যা উপরে চলে গেছে। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান মিম আর আদিকে নিয়ে ওনার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন। দুপুরের পর হওয়ার হালিমা খান ও মালিহা খান দুজনেই ঘুম। তানভীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে চলে গেছে। নুডলস সাথে ফল কেটে প্লেট সাজিয়ে নিয়েছে। মেঘের রুমের সামনে এসে গলা খাকারি দিয়ে বলল, আসবো? আসো। তানভীর হাতে নাস্তা দেখে মেঘ আহামুকের মতো তাকিয়ে আছে। বনা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো, আরেকটা তানভীর নিজেই রেখেছে। মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে শুধালো, নাস্তা তুমি নিয়ে আসছো? তানভীর আস্তে করে বলল, হ্যাঁ। মেঘ দু চোখ প্রশস্ত করে জানতে চাইল, সত্যি? তানভীর ভ্রুকুচকে কিছুটা ভারী কণ্ঠে বলল, জি। বন্যা কপাল গুটে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞাসা করলো, আম্মু কোথায়? আম্মু বড় আম্মু ঘুমাচ্ছেন, তাই ডাকিনি। তানভীর চায়ের কাপ বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপাশায় জিজ্ঞাসা করলো, চিনি হয়েছে কিনা দেখো। বন্যা চায়ে চুমুক দিতে মেঘ বলে উঠল, বন্যা চায় চিনি বেশি খায়। তানভীর মুখের উপর জবাব দিল, জানি। বলেই তানভীর থতমত খেয়ে উঠল। বন্যা মৃদু হেসে বলল, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানভীরের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কিনা তাই ভাবছে। তানভীর মেঘেন্দ্র খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসি, নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা পাঠিয়ে দিব না, যাচ্ছি কিন্তু। তানভীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্দেহ দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। বন্যা কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোর ভাই রান্নাও পারে? মেঘ ঠোঁট জুড়ে মুচকি হাসি মাথা দুলিয়ে মেঘিস্বরে বলল, নুডলস আর চাটাই কোনো রকমে করতে পারে। বনা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে বলল,
আবির ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমার কল রিসিভ করেন না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে, আম্মু আমাকে ফোন দিতে চাইলেও তিনি কথা না বলেই কেটে দিয়েছে। বর্ণা তপ্তস্বরে বলল, ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছাকৃত নিজের ক্ষতি না করি, হয়তো সেজন্যই রাগ করে কথা বলছেন না। বর্ণা গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে, তোর সাথে এমন করাই উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে কিভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি পাত্তাই দিত না, তবু ওনার পেছনে পেছনে ঘুরতি, অথচ উনি তোকে প্রার্থনা দিচ্ছে, তবুও তুই অনিয়ম করছিস। মেঘ চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভিতর যে ঝড় চলছে তা আমি তোকে কিভাবে বুঝাবো? মাথায় 24 ঘন্টা একটা অজ্ঞাত সংখ্যা ঘুরঘুর করছে। আমি কোনোভাবেই শান্ত থাকতে পারছি না। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করছে, তার মতো মিষ্টিরা বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছেন। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শান্ত কণ্ঠে বলল, তানভীর হাবি জাবি কি দিয়ে গেছে, ওগুলো খাইছো না? ওগুলো খাও। বন্যা অনুষ্ণ কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আলাদি কণ্ঠে বলল, আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দেই। হালিমা খান প্রখর তপ্তস্বরে বললেন, এ বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কেন? এমনি। হালিমা খান চলে গেছে। বন্যা আরো কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখেই সালাম দিল। মোজাম্মেল খান মিষ্টি করে হেসেই সালামের উত্তর দিলেন। বলেন, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগেই পৌঁছে যাবো, সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুভাব কণ্ঠে বলল, সমস্যা আছে। মেঘ যেমন আমার মেয়ে, তুমিও আমার কাছে মেয়ের মতো। এই সন্ধ্যাবেলায় আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না, তেমনি তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানভীর। বন্যা খানিকটা ইতস্তত বোধ করছে। তানভীর নিজের রুম থেকে বেরিয়ে আসছে, স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলল। মোজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কিনা? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আসি। এতক্ষণ আপনারা শুনছিলেন আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের 63তম পর্ব। কণ্ঠে ছিলাম আমি সানজিদা ছোঁয়া। গল্পটি লিখেছে সালমা চৌধুরী। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।